আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাশরাফি হোসেন রিফাত আছি, রিফাত স্যারের বাংলা কেন থেকে। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের একটা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসটা শুধু এসএসসিদের জন্য নয়, এই ক্লাসটা এসএসসি, এইচএসসি, ইভেন বিসিএস এবং অনার্স ফোর্থ ইয়ারে যারা পড়াশোনা করতেছো তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসটা পুরো বাংলাদেশের মধ্যে একটা ব্যতিক্রমধর্মী ক্লাস হতে চলেছে। এবং এই ক্লাসটা শেষ করার পরে তুমি ধ্বনিতত্ত্ব নিয়ে আশা করি কোনো ধরনের সমস্যা ফেস করবা না। তো চলো শুরু করি, দেরি না করে ক্লাসটা। এই যে ধ্বনি শব্দটা আমি এখানে লিখলাম, ধ্বনি শব্দটা দেখো, অনেকে এভাবে লিখে, অনেকে আমি যেভাবে লিখছি সেভাবে লিখে। দেখো, ধ্বনি বর্ণটাকে আসলে আমরা দুভাবেই লিখতে পারি। হ্যাঁ, এবং অধিকাংশ কলকাতার মানুষ ওরা অনেকে উচ্চারণ করেন দভনি। হ্যাঁ, শব্দ দুইটাই সঠিক, দভনি বলতে পারো, ধ্বনিও বলতে পারো, কিন্তু আমরা ধ্বনিটাই বলবো এবং আমরা লেখার ক্ষেত্রে উপরটাই লিখবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, ধ্বনি শুরু করার আগে আমাদের প্রাথমিক যে ধারণা জানতে হবে সেটা হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রটা আসলে কি? বাকযন্ত্র হচ্ছে ধ্বনি উচ্চারণ করার সময় যে অঙ্গগুলোর সাহায্যের প্রয়োজন হয় সেগুলি হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্র সাধারণত দুই প্রকার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ। এই যে তোমরা আমাকে সরাসরি দেখছো সেটাকে বলা হয় প্রত্যক্ষ। প্রত্যক্ষ, পরোক্ষ, অপ্রত্যক্ষ বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই। ধরো এই ক্লাসে তোমরা ডিস্টার্ব করতেছো অনেকেই, সেটাকে আমি সরাসরি দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যক্ষ। তোমরা দুইজন মারামারি করতেছো, একজন গিয়ে বিচার দিলে আমার কাছে। হ্যাঁ, আমি সেটা এসে কার মাধ্যমে জানতে পারলাম? আরেকজনের মাধ্যমে জানতে পারলাম। আমি যে অন্যের মাধ্যমে জানতে পারলাম সেটাকে আমরা বলতে পারি পরোক্ষ। তৃতীয়ত হচ্ছে অপ্রত্যক্ষ। অপ্রত্যক্ষ কি? যে এই ক্লাসে তোমরা মারামারি করতেছো এবং পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, কিন্তু দুইজনের শব্দ শুনতে পারতেছি, কিন্তু আমি তোমাদের দেখতে পারছি না এবং তোমরাও আমাকে দেখতে পারছো না। সেটাকে বলা হয় অপ্রত্যক্ষ অঙ্গ। আর আমাদের মানবদেহে একটা অপ্রত্যক্ষ অঙ্গ আছে, সেটার নাম হচ্ছে ফুসফুস। মনে থাকবে, সেটার নাম হচ্ছে ফুসফুস। এখন যদি তোমরা জ্বলন্ত কলিলের কাছে যেয়ে নিয়ে যাও যে তোমার অপ্রত্যক্ষ অঙ্গটা দেখিয়ে দাও, তাহলে সে হয়তো দেখিয়েও দিতে পারে, যেভাবে তোমাদের আগে সিনেমাতে দেখিয়ে দিয়েছিল হাড়টাকে বের করে। ঠিক আছে? আচ্ছা, সোপানি দেখো, দেখো লিখছি হচ্ছে প্রত্যক্ষ অঙ্গ। প্রত্যক্ষ অঙ্গ কোনগুলো? প্রত্যক্ষ অঙ্গ হচ্ছে ঠোঁট। ঠোঁটের সাহায্যে আমরা ধ্বনি উচ্চারণ করি। তারপর হচ্ছে দাঁত। দাঁতের সাহায্যে আমরা ধ্বনি উচ্চারণ করি। হ্যাঁ, তারপর হচ্ছে জিভ। জিভের সাহায্যে আমরা ধ্বনি উচ্চারণ করি। তালুর সাহায্যে আমরা ধ্বনি উচ্চারণ করি। এই যে কণ্ঠ দিয়ে আমরা ধ্বনি উচ্চারণ করি, সে কারণে এগুলো হচ্ছে প্রত্যক্ষ। এগুলো হচ্ছে প্রত্যক্ষ। আমরা একটু লিখে ফেলি। এখন আমার সাথে সাথে সবাই বলো, কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ। ঠিক আছে? আশা করি আমরা এটা বুঝে গেছি। এখন দেখো অপ্রত্যক্ষ অঙ্গ। অপ্রত্যক্ষ কোনটা আমি আগেই বলেছিলাম? অপ্রত্যক্ষ অঙ্গ কোনটা? ফুসফুস। অপ্রত্যক্ষ হচ্ছে ফুসফুস। ঠিক আছে? তাহলে এই ক্লাসটা আমরা একটা চিত্রের মাধ্যমে একদম সহজে স্পষ্ট বুঝে ফেলবো। আমরা সংজ্ঞা সহ নিজেরাই কি করব, এই ক্লাসটা আয়ত্ত করে ফেলবো। তো দেখো, আমরা একটা চিত্র আঁকছি। দেখেছো, আমরা একটা চিত্র আঁকলাম। এখন দেখো, এই চিত্রে এই যে এই দুইটাকে দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলবো উষ্ট। হ্যাঁ, আমরা একটু কালার পেন ইউজ করবো যাতে তোমরা সহজে বুঝতে পারো। হ্যাঁ, এইটাকে আমরা বলবো উষ্ট। উষ্ট মানে হচ্ছে কি? ঠোঁট। এটা হচ্ছে উপরের ঠোঁট, আর এটাকে বলবো আমরা নিচের ঠোঁট। আচ্ছা, আর এটাকে বলবো নাসিক্য মানে নাক, তাই না? হ্যাঁ, নাসিক্য মানে নাক। আচ্ছা, তারপর দেখো এটাকে বলা হয় আলজিভ। এটাকে বলা হয় আলজিভ। হ্যাঁ, এটাকে বলা হয় আলজিভ। আর এটা হচ্ছে তালু। এটাকে কি বলবো? তালু। এইটা, আচ্ছা, এইটা হচ্ছে জিভ, তাই না? এটা হচ্ছে জিহ্বা। এটা হচ্ছে জিহ্বা। হ্যাঁ, আর দেখো বাদ গিয়েছে কোনটা? এটা। এই দুইটাকে আমরা বলবো দাঁত। দাঁত মানে আমরা আজকে ধ্বনির ভাষায় আমরা এটাকে জানবো দন্ত। এটাকে আমরা বলবো দন্ত। এটা হচ্ছে অধিজিহ্বা। অধিজিহ্বা। আর এটাকে বলা হয় স্বরযন্ত্র। স্বরযন্ত্র। এইটাকে এর ভিতরে জীবের মতো দুইটা অংশ আছে, এটাকে বলা হয় স্বরতন্ত্র। স্বরতন্ত্র। আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এই অংশটাকে আমরা বলবো মুখ গহ্বর।
মুখ গহ্বর বা মুখ বিহর, ঠিক আছে? মুখ বিহর, মুখ বিহর মানে হচ্ছে মুখের গর্ত, হ্যাঁ মুখের গর্ত। আচ্ছা, এইটা হচ্ছে মুখের গর্ত, তাই না? হ্যাঁ, আর এইটাকে আমরা বলবো কণ্ঠনালী, এটাকে আমরা বলবো কণ্ঠনালী। আচ্ছা, এখন দেখো মজার বিষয় হচ্ছে এই জীবকে আমরা আরো ভাগ করব। দেখো এই যে তালু, তালু হচ্ছে তিন প্রকার, কি কি? প্রথমটাকে আমরা বলবো শক্ত তালু, হ্যাঁ, তারপরটা হচ্ছে মূর্ধ তালু, তারপরটা হচ্ছে মধ্য তালু, আর পিছনেরটা হচ্ছে কোমল তালু। আচ্ছা, শক্ত তালু কেন বলা হচ্ছে? তোমার যে জিভ আছে সেই জিভ দিয়ে যখন উপরের পাঠির দাঁতে, দাঁতের যে কাছাকাছি অংশে যদি তুমি স্পর্শ করো তখন দেখবে সেটা হচ্ছে একটি শক্ত। তারপর মাঝখানে যাও, সেটাকে আমরা মধ্য বলি। আর পিছনে যদি তুমি মুখের ভিতরে হা করো এবং এই আঙ্গুলটা মুখের ভিতরে প্রবেশ করো, এই পর্যন্ত আনতে গেলে তোমার অনেকটা ব্যথা অনুভব হবে, হ্যাঁ, কাশি আসতে পারে, বমি আসতে পারে, সেই কারণে এটাকে হচ্ছে কোমল অংশ, সেই কারণে এটা হচ্ছে কোমল তালু, ঠিক আছে? আচ্ছা, আর জিভকে আমরা পড়বো পাঁচটা ভাগ। জীবের ভাগ কয়টা? পাঁচটা। জীবের ভাগ হচ্ছে পাঁচটা। প্রথম অংশকে আমরা বলি ডগা, দ্বিতীয় অংশকে আমরা বলতে পারি পাতা, এর পরের অংশকে আমরা বলবো সম্মুখ, সম্মুখ মানে সামনের অংশ, হ্যাঁ, তারপরের অংশকে আমরা বলবো পশ্চাৎ, পশ্চাৎ মানে হচ্ছে পেছনের অংশ, হ্যাঁ, তারপর হচ্ছে কি গোড়ালি, তারপর হচ্ছে গোড়ালি। আচ্ছা, দেখো খেয়াল করে গোড়ালি বানানের মধ্যে আমি কেন ঋষিকার লিখলাম? যে এই যে ল, এই ল সাথে কোনো সময় দীর্ঘ ই প্রত্যয় হয় না, ল সাথে সবসময় রস্ব ই প্রত্যয় হবে। ডগা কখন বুঝবো এবং পাতা কখন বুঝবো সেটা বোঝার একটা টেকনিক আছে। দেখো আমরা ছোটবেলা জিভ বের করতাম, হ্যাঁ, এরপর বলতাম তোর জিভ কি চোখা কিনা। যদি আমরা যে জিভ চোখা হয় তখন সেটা হয়ে যাবে ডগা, হ্যাঁ, আর যদি সেটা একটু থেতলানো হয়, হ্যাঁ, বা চ্যাপ্টা হয়, প্রশস্ত হয়, তখন সেটা হয়ে যাবে পাতা। হ্যাঁ, এটাকে আমরা বলবো পাতা আর এটাকে বলবো ডগা। বুঝতে পেরেছি স্যার। এই মুহূর্তে আপনারা আমার সাথে সাথে বলুন জীব কত প্রকার? পাঁচ প্রকার, কি কি? ডগা, পাতা, সম্মুখ, পশ্চাৎ, গোড়ালি। তারপর হচ্ছে তালু, তালু কয় প্রকার? তিন প্রকার, কি কি? শক্ত, মূর্ধ, আরেকটা কোমল তালু, ঠিক আছে? আচ্ছা, আমরা আশা করি বুঝতে পেরেছি। যারা বুঝতে পেরেছি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে আমরা শিখবো কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি কোনগুলো? হ্যাঁ, কণ্ঠধ্বনিকে আমরা অনেক সময় জিহ্বা মূলীয় ধ্বনিও বলি, হ্যাঁ, এটা মনে রাখার জন্য একটা টেকনিক, সেটা হচ্ছে দেখো কণ্ঠধ্বনিগুলো কি কি? ক, খ, গ, ঘ, উ, তাই না? এই পাঁচটা হচ্ছে কণ্ঠধ্বনি। দেখো এইগুলা সাধারণত, হ্যাঁ, এই যে কোমল তালু এবং যে গোড়ালি, এই দুইটার সংস্পর্শে এসে কণ্ঠধ্বনিগুলো উচ্চারিত হয়। কোথায়? গোড়ালি এবং উপরের কোমল তালুর সংস্পর্শে এসে কণ্ঠধ্বনিগুলো উচ্চারিত হয়, যার কারণে দেখো ওই যে জীবের যে শেষ অংশ গোড়া, এটা না, জীবকে যদি পাঁচটা ভাগ করার পরে গোড়া এটা না, সেই কারণে এটাকে আমরা বলি জিহ্বা মূলীয় ধ্বনি, সেই কারণে আমরা এটাকে কি বলি? জিহ্বা মূলীয় ধ্বনি। হ্যাঁ, দেখো তো এই যে কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি আসলে কোনগুলো? কণ্ঠধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ, উ, তাই না? এইগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। আর এটার উৎপত্তি কিভাবে হয়, সংজ্ঞাটা কিভাবে হবে কণ্ঠধ্বনি? কণ্ঠধ্বনি হচ্ছে এই যে শুরুতে আমি বলেছিলাম যে অপ্রত্যক্ষ একটা অঙ্গ, সেটার নাম হচ্ছে ফুসফুস। হ্যাঁ, তার মানে তোমরা সংজ্ঞাটা এইভাবে সাজাবা যে ফুসফুস হতে তাড়িত বাতাস কণ্ঠনালীর ভিতর দিয়ে প্রবেশের সময় জীবের গোড়ালি উপরের পাটির কোমল তালুর সংস্পর্শে আসতে চায়, হ্যাঁ, লাগে না, সংস্পর্শে এসে যে ধ্বনি উচ্চারণ করে সেগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি। সেগুলোকে কি বলে? কণ্ঠধ্বনি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এই চারটা একটু মুছে ফেলবো কারণ পরবর্তী পার্টটা বোঝার জন্য। তাছাড়াও কণ্ঠধ্বনি স্বরবর্ণের ক্ষেত্রে যখন হয় তখন দেখবেন স্বর অ এবং আ, অ, আ এবং হ, এই তিনটা যখন উচ্চারণ করা হয় তখন এই স্থান থেকে উচ্চারিত হয়, সে কারণে ওইগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। স্বর অ, আ এবং হ, হকে বলা হয় কণ্ঠমূলীয় ধ্বনি। যেহেতু সেটা হ এই জায়গা থেকে উচ্চারিত হয়, সে কারণে এটাকে কি বলা হয়? কণ্ঠমূলীয় ধ্বনি, কণ্ঠমূলীয় ধ্বনি, মনে থাকবে। আচ্ছা, তারপর আমরা পরবর্তী ধাপে যাব তালব্য। তালুর সংস্পর্শে এসে যে ধ্বনিগুলো হয় সেটাকে বলা হয় তালব্য ধ্বনি। সংজ্ঞাটা আগে আমরা শিখি, তারপর, হ্যাঁ, তালু মানে হচ্ছে তালুতে লেগে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেটাকে বলা হয় তালব্য ধ্বনি। ফুসফুস হতে তাড়িত বাতাস, ফুসফুস হতে তাড়িত বাতাস কণ্ঠনালী দিয়ে প্রবেশের সময় জীবের ডগা উপরের পাটির শক্ত তালুতে লেগে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেটাকে বলা হয় তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি আসলে কোনগুলো বলো তো? চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়,
এই পাঁচটা, তাই না? এই পাঁচটাকে বলা হয় তালব্য ধ্বনি। তাছাড়াও আরো কয়েকটা তালব্য ধ্বনি আছে, সেগুলো হচ্ছে স্বরধ্বনির ক্ষেত্রে হ্রস্ব ই এবং দীর্ঘ ই, তারপর হচ্ছে অন্তঃস্থ জ, অন্তঃস্থ য়, তালব্য স, এগুলোকেও আমরা তালব্য ধ্বনি বলি। আর একটা কারণ হচ্ছে এগুলোও তালুতে অবস্থান নেয়। দেখো, অন্তঃস্থ, অন্থ, অন্তঃস্থয়, অন্তঃস্থয়, অন্তঃস্থ তালবস্য। হ্যাঁ, তালু, তালবস্য, তার মানে এটা হচ্ছে তালব্য ধ্বনি। হ্যাঁ, অন্ত, অন্ত শব্দটা হচ্ছে বলার সময় দেখো ওই যে জীবের ডগা উপরে শক্ত তালুতে স্পর্শ করছে, সেই কারণে এটাকে আমরা বলি কি, তালব্য ধ্বনি। ঠিক আছে? আচ্ছা, এখন শিখবো মূর্ধধ্বনি। মূর্ধধ্বনি কোনগুলো? মূর্ধধ্বনি হচ্ছে জীবের যে মাঝখান থেকে উচ্চারিত হয়, হ্যাঁ, এবং সম্মুখ অংশ মূর্ধতালুর সংস্পর্শ এসে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় মূর্ধ ব্যঞ্জন। মূর্ধ ব্যঞ্জন কোনগুলো? সেগুলো হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। মনে থাকবে, এইগুলোকে বলা হয় মূর্ধ ধ্বনি। আচ্ছা, সংজ্ঞাটা হচ্ছে ফুসফুস হতে তাড়িত বাতাস কণ্ঠনালী দিয়ে প্রবেশের সময় জীবের সম্মুখ অংশ মূর্ধ তালুতে খুব শক্তভাবে স্পর্শ করে দরজায় যে টক টক করার মতো যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা হবে, তখন সেটাকে বলা হয় মূর্ধধ্বনি। দেখো, ঠ, হ্যাঁ, জিভটাকে উপরের তালুতে গিয়ে শক্তভাবে চাপ দিচ্ছ, সেই কারণে এটাকে বলা হয় মূর্ধধ্বনি। ঠিক আছে? আচ্ছা, দেখো, মূর্ধধ্বনিতে আমরা আরেকটা জিনিস শিখে ফেলবো শেষে, নত্যবিধান সত্যবিধান এক ক্লাসই শেষ হয়ে যাবে, এটা আমরা পরে আলোচনা করতেছি। হ্যাঁ, তাছাড়াও মূর্ধধ্বনি হচ্ছে রি, বয়শূন্য র, ঢয়বিন্দু র, ঢয়বিন্দু র, মূর্ধন্য ষ। হ্যাঁ, এটাকে বলা হয় মূর্ধ ধ্বনি, মূর্ধ ব্যঞ্জন। ঠিক আছে, আমরা এটাও শিখলাম। হ্যাঁ, তারপর আমরা শিখব দন্ত ধ্বনি। দন্ত ধ্বনি কোনগুলো? দন্ত হচ্ছে দাঁতের কাছে যেগুলো লেগে এসে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় দন্ত ধ্বনি। দেখো, ফুসফুস হতে তাড়িত বাতাস কণ্ঠনালী দিয়ে প্রবেশের সময় জিভের পাতা উপরের পাটির দাঁতের সংস্পর্শে এসে যে ধ্বনিগুলো হয় সেটাকে বলা হয় দন্ত ধ্বনি। মনে থাকবে? হ্যাঁ, যেমন দেখো কি কি আছে, ত, ত, দ, ধ, দন্তন্য। তো এইগুলো যখন উচ্চারণ করো তখন কিন্তু এই যে এখানে কি ডগা লাগে না পাতা লাগে সেটা বুঝবো আমরা এইভাবে। আমরা প্রথমে একটা চিত্র এঁকেছিলাম যে ডগা হচ্ছে সোচালো আর পাতা হচ্ছে থেপড়ানো। হ্যাঁ, তোমার যদি যদি এটা ডগা লাগতো, উচ্চারণ করা ডগা লাগতো, তবে শুধু উপরের যে দুটো দাঁত আছে ওইটা সংস্পর্শ আসতো। তোমার যে কর্তন দাঁতগুলো আছে যখন তুমি উচ্চারণ করো তখন দেখো ওই সোচালি দাঁতগুলোর মধ্যেও কিন্তু জিভ লাগতেছে, তার মানে কি এটা প্রশস্ত, হ্যাঁ, থেপড়ানো। হ্যাঁ, সেই কারণে সেটাকে আমরা বলবো পাতা। আচ্ছা, সেটাকে আমরা বলবো হচ্ছে দন্ত ব্যঞ্জন। ঠিক আছে? তারপর আসো ওষ্ঠ। ওষ্ঠ হচ্ছে হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়শ্রীর একটা গ্রন্থ আছে পদু মাহবুব, সেটাকে বাংলায় মহাকবি আলাওল পদ্মাবতী কাব্যটি অনুবাদ করেছেন। আর সেই কাব্য অনুবাদ করার প্রেক্ষিতে, হ্যাঁ, ওনাকে আমরা মনে রাখি, উনি পদ্মাবতীর রূপ বর্ণনা করতে গিয়ে উনি লিখেছিলেন ওষ্ঠ, এবং শব্দটা আমরা ওইখান থেকেই পেয়েছি। ঠিক আছে? ওষ্ঠ ব্যঞ্জনগুলো কোনগুলো? দেখো, ফুসফুস হতে তাড়িত বাতাস কণ্ঠনালীর ভিতর দিয়ে প্রবেশের সময় ঠোঁটের দুই ঠোঁটের উপরের পাটি ঠোঁট এবং নিচের পাটি ঠোঁট একত্র হয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেটাকে বলা হয় ওষ্ঠ ধ্বনি, সেগুলোকে বলা হয় ওষ্ঠ ধ্বনি। দেখো, প, ফ, ব, ভ, ম। আচ্ছা, এই প থেকে ম পর্যন্ত তোমরা দুইটা ঠোঁট না লাগিয়ে না সংস্পর্শ করে তোমরা উচ্চারণ করো তো দেখি, পারো কি না? হ্যাঁ, যদি কেউ পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তাছাড়া আমরা দুটাকে বলি কণ্ঠতালু। কণ্ঠতালু কোনগুলো? এ এবং ওই, এইগুলোকে বলা হয় কণ্ঠতালু। তারপর দুটা ধ্বনি আছে যেগুলোকে বলা হয় কণ্ঠস্থ। কণ্ঠস্থ হচ্ছে অ এবং ও। হ্যাঁ, এগুলা কণ্ঠ এবং উষ্ঠ ঠোঁটের সংস্পর্শে আসে যে ধ্বনিগুলো হয় সেটাকে বলা হয় কণ্ঠস্থ। অ এবং ও, এগুলোকে বলা হয় কণ্ঠস্থ। হ্যাঁ, আর দুটো সব ধ্বনি আছে যেগুলো বাংলায় নাই কিন্তু ইংরেজিতে আছে, সেগুলোকে বলা হয় দন্তুষ্ট। মানে দাঁত এবং ঠোঁটের সংস্পর্শে এসে, হ্যাঁ, কি হয়, উচ্চারিত হয়, সেগুলোকে বলা হয় এফ এবং ভি। এফ এবং ভি। এফ যখন উচ্চারণ করো তখন তোমার মুখটাকে ক্লোজ করো, আর যখন উচ্চারণ করো ভি তখন এটাকে প্রশস্ত করো। হ্যাঁ, এফ এবং ভি এগুলোকে বলা হয় দন্তস্থ। দাঁত এবং ঠোঁটের সংস্পর্শে এসে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। ঠিক আছে? বাংলায় এগুলো কোনো শব্দ উচ্চারিত নয়, বাংলায় আসলে এরকম কোনো ধ্বনি নেই। ঠিক আছে? পার্শ্বিক ব্যঞ্জনটা আসলে কি? পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে, দেখো, যখন আমরা ল উচ্চারণ করি তখন দেখবে যে এই যে জীবের ডগা উপরের শক্ত তালুতে ল,
যখন এভাবে স্পর্শ করবে এবং খুব দ্রুতই এখান থেকে ছেড়ে নিচের দিকে চলে আসবে। হ্যাঁ, এবং জিভটা যখন নামবে তখন বাতাস তার দুই দিক থেকে বের হয়ে যাবে। এখন যেহেতু পাশ কাটিয়ে যাচ্ছে সেই কারণে এটাকে আমরা নাম দিয়েছি পার্শ্বিক ধ্বনি, ঠিক আছে। এবং ভাষাবিজ্ঞানীদের মতে ওই জায়গায় যদি তুমি সুপার গ্লো দিতে, হ্যাঁ, ল উচ্চারণ করার সময় ওইটা জিভ টেনে ছিঁড়ে চলে আসতো। তারপর দেখো আমরা জানি কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি কোনটা? র। কম্পনজাত ধ্বনি কোনটা? র। যখন উচ্চারণ করি তখন কিন্তু কম্পন হয়, তাই না? কম্পনজাত ধ্বনি র। আচ্ছা, এই র উচ্চারণ করার সময় দেখো ওই যে তুমি আলজিভ লিখেছিলে, হ্যাঁ, আলজিভ তো দেখেছো অবশ্যই, না দেখলে মুখে ব্রাশ করার সময় যখন হা করবে তখন দেখবে একটা অংশ উপর থেকে ঝুলে আছে, সেটাকে বলা হয় আলজিভ। ওই আলজিভ কম্পিত হয়, র উচ্চারণ করার সময় এই আলজিভ কম্পিত হয়, সেই কারণে এটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি। তারপর আসো তারণজাত ধ্বনি। তারণজাত ধ্বনি কোনগুলো? তারণজাত ধ্বনি হচ্ছে ডয় বিন্দু র এবং ডয় বিন্দু র। তোমরা যখন ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র উচ্চারণ করো তখন সেগুলা বাতাস এই দিক দিয়ে যখন প্রবাহিত হয় তখন সম্মুখ অংশ মূর্ধতালুর সংস্পর্শে এসে খুব দ্রুত বাতাসটা বেরিয়ে যায়, সেই কারণে এটাকে বলা হয় তারণজাত ধ্বনি। ধরো ক্লাসে তোমরা বেশি ডিস্টার্ব করছো, তখন আমি কি করব, একটা বেত নিয়ে এক দাঁড়সে পেছন থেকে পেটানো শুরু করলে সামনে কি করবে, দরজা দিয়ে সবাই ধুমড়ে বের হইতে থাকবে, ঠিক না? এই যে পলানোর যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে খুব দ্রুত বের হয়ে চলে যাওয়া। হ্যাঁ, এই যে অল্প একটু জায়গা থেকে মুখের এই বিহর থেকে যখন খুব দ্রুত বেরিয়ে যায় সেই কারণে এটাকে বলা হয় তারণজাত ধ্বনি। আরেকটা আছে দন্তমূলীয়। দন্তমূলীয় কোনগুলো? র এবং ল। র এবং ল। এই যে র এবং ল, এগুলাকে বলা হয় দন্তমূলীয়। কেন দন্তমূলীয় বলা হয়? দেখো, ওই যে দাঁত, দাঁতের যে গোড়ালি, দাঁতের যে গোড়ালি সেই জায়গায় জিভ গিয়ে টাচ করে, যেহেতু দাঁতের গোড়ালিতে টাচ করে সেই কারণে আমরা কি বলবো, দন্তমূল, ঠিক আছে। দেখো উচ্চারণ করে র, র, ল, তাই না? হ্যাঁ, র, ল, ঠিক আছে। আমার সাথে সাথে বলো র, ল, দন্তমূলীয় ধ্বনি। র, ল, দন্তমূলীয় ধ্বনি। এবার দেখো স্যার, আমরা যে এঁকেছিলাম চিত্রটা, স্মরণ আছে কিনা? এই অংশ দেখো, একটু উঁচু অংশ, এটাকে বলা হয় ষড়যন্ত্র। হ্যাঁ, আর এটার ভিতরে জীবের মতো এরকম পাতলা দুইটা স্তর থাকে, সেটাকে বলা হয়, সেটাকে কি বলা হয়? স্বরতন্ত্র। সেটাকে বলা হয় স্বরতন্ত্র। আচ্ছা, তো এই যে আমরা যখন কথা বলি, আমরা যখন সারগম করি, যখন আমরা বলি সা রে গা মা পা দা নি সা, তখন এই প্রকোষ্ঠ তিনটা খুলে। কয়টা? এই প্রকোষ্ঠ তিনবার খুলে। হ্যাঁ, কিন্তু যখন আমাদের ভোকালের যে কর্ড সেটা তিনবার খুলে। কিন্তু যদি কেউ মাদ্রাসায় পড়াশোনা করে, মক্তবে পড়াশোনা করে, যখন আরবি উচ্চারণ করে, হ্যাঁ, আরবিতে কোনো আয়াত সে উচ্চারণ করে, তখন সেটা পাঁচটা ভোকাল একসাথে খুলে ফেলে। এই কারণে দেখবেন মাদ্রাসা থেকে যখন বের হয়ে আসে কোনো হাফেজ যারা পড়াশোনা করে, ওদের সাথে কথা বললে মনে হবে যে ওদের গলা ভেঙে গেছে বা খসখস একটা শব্দ উচ্চারিত হচ্ছে। এর কারণ হচ্ছে একই সময় তার পাঁচটা পার্টিকল খুলে ফেলে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব ঘোষ অঘোষ এগুলো নিয়ে। অঘোষ কি এবং ঘোষ কি? ঘোষ হচ্ছে যখন ওই যে স্বরতন্ত্রটা দেখিয়েছিলাম সেটা, হ্যাঁ, সেটা যখন কম্পিত হয় তখন সেগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে ওইটা কম্পিত হয়, বেশি কম্পন সৃষ্টি করে, সেটা হচ্ছে ঘোষ ধ্বনি। আর যেগুলো অল্প বা স্বাভাবিক শব্দ কম্পিত হয় সেটাকে বলা হয় অঘোষ ধ্বনি। হ্যাঁ, তো আমরা একটা চার্ট সহকারে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। প্রথমে আমরা লিখলাম অঘোষ, তারপর লিখলাম আমরা ঘোষ, তারপর আমরা লিখলাম নাসিক্য, সেটাকে আমরা বলবো নাসিক্য। আচ্ছা, ব্যঞ্জন, এখানে আমরা লিখবো ব্যঞ্জন, তারপর লিখবো বর্গীয়। আচ্ছা, আমরা এটা মনোযোগ দেন সবাই। তারপর এইখানে আমরা দুইটা ভাগ করবো, একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ। হ্যাঁ, একটা অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ। আচ্ছা, দেখেন, প্রথমে আমরা কি শিখলাম, যে কণ্ঠ, তারপর কি শিখলাম, তালু, হ্যাঁ, তারপর শিখবো মূর্ধ, তারপর হচ্ছে দন্ত, তারপর হচ্ছে ওষ্ঠ। দেখেন কোনগুলো অল্প প্রাণ? কচ, ঠ, থ, প। আপনারা চাইলে এভাবে মুখস্থ করতে পারেন। হ্যাঁ, তারপরে যে অংশটা সেটাকে বলা হয় কি, খচ, ঠ, ঠ, থ, ফ। এইগুলো হচ্ছে মহাপ্রাণ। তার এই যে দেখেন, এখন মনোযোগ দেন। হ্যাঁ, গজ,
ঢ, দ, ব। ছোটবেলা শিখেছিলেন ছোট গ বড় গ। আচ্ছা, জ, ঢ, ধ, ব। আচ্ছা, তারপরের যে বর্ণগুলো আছে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। ঠিক আছে। হ্যাঁ, এইগুলা উচ্চারণ করার সময় নাসারণ রোধে উচ্চারিত হয়, সে কারণে এটাকে বলা হয় নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি পাঁচটি, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুসারে ইয় সেটার কোনো নিজস্ব ধ্বনি উচ্চারণ নেই। হ্যাঁ, এবং মূর্ধন্য, মূর্ধন্য এটা হচ্ছে দন্তন্য ন ধ্বনির একটা অংশ, মূর্ধন্য। হ্যাঁ, লাস্টের দন্তন্য ন ধ্বনির একটা অংশ, সেই কারণে এটার উচ্চারণ নেই। তার মানে আমরা নাসিক্য ধ্বনি কয়টা পেলাম? তিনটা। কি কি? উ, দন্তন্য, ম। উ, দন্তন্য, ম। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এইটার শুরুতে কি আছে? ক, সেই কারণে এটাকে বলা হয় ক বর্গীয় ধ্বনি। হ্যাঁ, এই যে ক থেকে ও পর্যন্ত এটাকে বলা হয় ক বর্গীয়। হ্যাঁ, এটাকে বলা হয় চ বর্গীয়, চ থেকে ইয় পর্যন্ত। এটাকে বলা হয় ট বর্গীয়, মধ্যমন্য পর্যন্ত। এটাকে বলা হয় ত বর্গীয়, এটাকে বলা হয় প বর্গীয়। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এই যে দেখো এইখানে আছে তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব। হ্যাঁ, এই তিনটাকে একত্রে বলা হয় শীষ ধ্বনি। শীষ ধ্বনি। শীষ ব্যঞ্জন কেন বলা হয়? দেখো, তালবস্য স, হ্যাঁ, মূর্ধন্য স, দন্ত স, স, এই স দ্বারা শীষ বোঝায়, সেখানে এটা হচ্ছে শীষ ধ্বনি। পাশাপাশি যদি আমরা বলতাম উষ্ম ধ্বনি, তখন এটা একটা হ বসতো। হ্যাঁ, কিন্তু আজকের এই হটা হচ্ছে মহাপ্রাণ ঘোষ ধ্বনির। ঠিক আছে, এই হটা হচ্ছে মহাপ্রাণ ঘোষ ধ্বনির। আর তোমাদের এই ধ্বনির সাহায্যে আমরা কিন্তু বানানো শিখে ফেলবো। দেখো, ক, খ, গ, গ এর শেষে কি আছে? উ। তার মানে এই ক, খ, গ, গ থাকলে তার সাথে সবসময় উ বসে। হ্যাঁ, যদি আমরা করি যে অঙ্ক, হ্যাঁ, এটা কি ভুল না সঠিক? অনুসার দিয়েছি, এটা কি ভুল না সঠিক? অবশ্যই ভুল, কারণ খ থাকলে এটার সাথে কি হয়? উ থাকে। ক থাকলে কি হয়? উ থাকে, অঙ্ক। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন ট, ঠ, ঢ, ঢ মূর্ধন্য। এই যে চারটা আছে ঠ, ঠ, ঢ, ঢ, এগুলোর সাথে কি আছে? মূর্ধন্য। যার কারণে এই বর্ণগুলো সাধারণত কি বসে? মূর্ধন্য। আচ্ছা, এই ক্লাসটাতে আমরা নত্যবিধান সত্যবিধানও শিখে ফেলবো। এই যে মূর্ধধ্বনি, তার আগে যদি রি এবং র, রি মানে হচ্ছে রিকার, এবং র মানে হচ্ছে র ফলা, রেফ। হ্যাঁ, বা সরাসরি যদি বয়শূন্য র বসে, হ্যাঁ, তাহলে এইগুলোর সাথে, আর তারপর যদি ট, ঠ, ড, ঢ হয়, তখন এটার সাথে মূর্ধন্য অথবা মূর্ধন্য স বসে। সেগুলোর সাথে মূর্ধন্য অথবা মূর্ধন্য স বসে। আমি যদি বলি যে কৃষক, কৃষক। হ্যাঁ, এখানে কেন আমরা তালবস্য না লিখে মূর্ধন্য স লিখেছি? এর কারণ প্রথমে কি আছে? রি। আমরা যখন লিখবো যে কণ্ঠ, হ্যাঁ, কণ্ঠ, ট আছে, এই যে ট আছে, টর সাথে কি বসে? মূর্ধন্য। ঠিক আছে। আচ্ছা, নত্যবিধান এবং সত্যবিধান এগুলো আমরা উচ্চারণ এবং বানানের ক্ষেত্রেও শিখবো আলাদা একটা ক্লাস। এই ক্লাসটা যাতে বড় না হয়, সে কারণে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। আচ্ছা, তো থ, দ, দ সাথে কি আছে? দন্তন্য। এইটার সাথে সবসময় দন্তন্যই বসে। যদি আমি বলি গ্রন্থ, এখানে কেন হয়েছে দন্তন্য? কারণ দন্তন্য এই কারণে হয়েছে, ত আছে, এটা মনে রাখবা। তারপর দেখো প, প, ব, ব, ম, এর সাথে সবসময় ম বসে। এই যে ম, এই ম কিন্তু এই ক থেকে এই সারি যতগুলো বর্ণ আছে, এবং এই সারি যতগুলো বর্ণ আছে, এই সারি যতগুলো বর্ণ আছে, এবং এই সারি যতগুলো বর্ণ আছে, এই সকল সারির সাথে সাধারণত ম এর অবস্থান হয়। দ সাথেও ম বসে। হ্যাঁ, এই ক, খ এগুলোর সাথেও কিন্তু ম এর উচ্চারণ হয়। হ্যাঁ, আর হচ্ছে দন্তধ্বনির সাথে, ওষ্ঠধ্বনির সাথে সাধারণত ম এর ব্যবহার হয়। আচ্ছা, এই ব্যবহারগুলো আমরা বানানে শিখবো। ঠিক আছে। এমসিকিউ থাকতে পারে, সেটা হচ্ছে এই যে ঢ দেওয়া থাকবে, ডর পরে বলা হবে এটা কি ঘোষ না অঘোষ? এটা কি ঘোষ না অঘোষ? আচ্ছা, এটার সাথে আপনারা সংযুক্ত করে রাখতে পারেন ওই যে ঢয় বিন্দু র বলেন না, ডয় বিন্দু র অথবা ঢয় বিন্দু র। হ্যাঁ, এটা হচ্ছে কি, যদি আমি দেখি যে এই তারণজাত ধ্বনি ঢয় বিন্দু র, হ্যাঁ, এই ঢটা আসলে কোন ব্যঞ্জন? এই ড কোন ব্যঞ্জন ধ্বনি? এটা হচ্ছে ঘোষ ধ্বনি, এবং সেটা হচ্ছে মহাপ্রাণ। সেটা মহাপ্রাণ। আচ্ছা, এখন দেখেন এই যে ক থেকে ম পর্যন্ত এখানে মোট 25টা বর্ণ আছে। এখানে মোট 25টা বর্ণ আছে। হ্যাঁ, আর এই বর্ণগুলোকে আমরা বলি পৃষ্ঠ বা স্পর্শ ব্যঞ্জন।
এই 25টাকে আমরা বলি স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। আমরা যে আগে যখন চিত্র এঁকেছিলাম, হ্যাঁ, তখন আমরা দেখিয়েছি যে এইগুলা জিভের, হ্যাঁ, বা ঠোঁটের বা তালুর কোনো না কোনো একটা স্পর্শে গিয়ে এই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে। সেই কারণে এটাকে আমরা বলি পৃষ্ঠ বা স্পর্শ ব্যঞ্জন। কয়টা? 25টা। কিন্তু ভাষাবিদদের মতে এই যে ধ্বনিগুলো যেগুলো আছে, নাসিক্য ধ্বনি যেগুলা নাসারণ্ড দিয়ে বের হয়ে যায়, ভাষাবিজ্ঞানীদের মধ্যে আবার এটার একটা বিরোধ আছে। সেটা হচ্ছে যেহেতু নাসিক্য নাক দিয়ে চলে যায়, হ্যাঁ, নাসারণ্ড দিয়ে চলে যায়, তাহলে এটা এটার অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, কারণ এইগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। সেই কারণে এখন নতুন নিয়ম ক থেকে ব পর্যন্ত এই পৃষ্ঠ বা স্পর্শধ্বনি এখন কয়টা? 20টি। ঠিক আছে, আজকের ক্লাসটা খুব বেশি বড় হয়ে গিয়েছে এবং আপনারা অনেকক্ষণ ধরে আমার এই ক্লাসটি দেখার জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। হ্যাঁ, আর একটু কৃতজ্ঞতা প্রকাশ করব যদি এই ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দিন। হ্যাঁ, এবং যদি সেটা খুব বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা গিফট আছে। যারা এই ক্লাসটাতে সবচেয়ে বেশি কমেন্ট করবেন এবং যাদের কমেন্টে কোনো রিপ্লাই থাকবে না, হ্যাঁ, কোনো ধরনের রিয়্যাক্ট থাকবে না, তাদেরকে আমরা পৌঁছে দিব এই গ্রন্থটি। এটা আমার লেখা রক্তিম ফুলের একটা মৌলিক গ্রন্থ। এই ক্লাসটা করে যদি খুব বেশি উপকৃত হয়ে থাকেন তাহলে সবার মাঝে ছড়িয়ে দিন। হ্যাঁ, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মোহাম্মদ মাশাদ হোসেন রিফাত, রিফাত স্যার বাংলা জ্ঞান থেকে। আসসালামু আলাইকুম।